প্রতিকারের মুক্তির পথ একদম সহজ। আমরা যদি আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি, আমরা যদি এই যে গাছ হত্যা, বৃক্ষ হত্যা, এই হত্যাকে বন্ধ করতে পারি, ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলতেছে এইগুলোকে বন্ধ করতে পারি, কালো ধোঁয়া বন্ধ করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমরা চাই বাঁচতে। যদি আমাদের মেরে ফেলতে চান, আসেন, এসে আমাদের গলা টিপে মেরে ফেলেন। আমরা চাই বাঁচতে, আমরা চাই আমাদের বাঁচার অধিকার, আমাদের চাই আমরা শিক্ষার অধিকার, আমরা চাই নিঃস্বাধীন নিঃশর্তভাবে আমরা নিঃশ্বাস নিতে চাই। সুতরাং এই পদক্ষেপগুলো যদি নেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আসলে সবচেয়ে বড় মাদক তো এখন আপনি যে স্মার্টফোনটা দিয়ে ভিডিও করতেছেন সেটার কিন্তু অনেক অ্যাবিউজও হয়। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে আসলে খেলার মাঠ দিচ্ছি না, তারা আসলে স্মার্টফোনে আসক্ত হচ্ছে, তারা সেখানে খেলাধুলা করতেছে, গেম খেলতেছে। অনলাইন গেমিং তো আসলে আমরা পরিচিত কতদিন ধরে ছিলাম, আমরা তো খেলার মাঠে খেলাধুলো, তারা কি আসলে ধুলো উড়োচ্ছে? তারা যে ক্রিকেট ফুটবল খেলছে মাঠের না খেলে এই মোবাইলের খেলায় তো ধুলো ওড়ে না। এই জিনিসটাই আসলে বিষয়, যে এখানে আমরা গত 5-7 দিন ধরে যে অবস্থান করতেছি, এখানে প্রত্যেকটা দিন মিনিমাম 10 থেকে 12 জন শিশু কিশোররা প্রত্যেকটা দিন আসছে এবং খেলছে। অথচ এই মাঠটার সব নিয়ে যখন এই পার্কটা উদ্যানে এখানে বাচ্চাদেরকে পড়ানোও হতো, এখানে রাস্তার যে পথ শিশুরা তাদেরকে পড়ার জন্য জায়গা ছিল, এটা একটা তাদেরকে আরবি বাংলা পড়ানো হতো। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই উদ্যানটাকে ধ্বংস করা, জনবিরোধী প্রকল্প, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে কিভাবে করে আসলে জনগণকে আসলে কোনো ধরনের জনগণকে সাপোর্ট দিচ্ছে না সেটা কিন্তু বোঝা যায় এখান থেকে। খেলার মাঠ তো দূরের কথা, আপনি যদি দেখেন ঢাকা শহরে একটা পাখির বাসা, একটা সরীসৃপ, একটা পানি, একটা কীটপতঙ্গ, কোথাও কি জায়গা আছে? আর সব কিছু কি শুধু মানব কেন্দ্রিক ডিজাইন হবে? আমরা যদি একটা গাছ কাটি, আমরা শুধু গাছটা কাটছি না, কিন্তু আমরা সম্পূর্ণ বাস্তু সংস্থান কিন্তু কেটে ফেলছি। আমরা কিন্তু আমাদের অক্সিজেন হারাচ্ছি। একটা বিল্ডিং থেকে তো আমরা 1 ফোঁটা অক্সিজেন বা মধু বের করতে পারবো না। আমরা চাইলেও একটা পাতা বা একটা কীটপতঙ্গ, একটা সরীসৃপ কোনো কিছুই তৈরি করতে পারবো না। আজকে এতদিন ধরে আমরা দেখছি বাংলাদেশ 200 দিনের উপরে বছরে হচ্ছে শীর্ষ অবস্থান করে বায়ু দূষণের। এই গ্লানি, এই লজ্জা আমরা কোথায় রাখবো যে দিনের পর দিন আমরা কোনোভাবেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছি না? আমরা কি এখন তো নাগরিক রেড অ্যালার্ট আমরা জারি করেছি, যেই রেড অ্যালার্ট সরকারের জারি করার কথা ছিল। মানুষজন এই পরিস্থিতিতে কোনোভাবেই নিরাপদ নয়। আপনারা জানেন যে স্বাস্থ্য ঝুঁকি যেই পরিমাণে বেড়েছে, আপনারা যদি হাসপাতালগুলিতে যান তাহলে দেখবেন যে মুমূর্ষু রোগীর সংখ্যা কত, এবং এই বায়ু দূষণ নীরব ঘাতকের মতো আমাদেরকে কিভাবে দিনে দিনে ক্ষয় করে দিচ্ছে। আজকে যদি আপনি মনে করেন আমাদের গড় আয়ু 70, 72, 75 বলা হচ্ছে, তার মধ্যে 15 বছর যদি হাসপাতালে শুয়ে থাকতে হয়, তাহলে কি করে হচ্ছে আমরা বলতে পারবো যে এই গড় আয়ু আমাদের একটা সুন্দর জীবনের জায়গায় আমাদেরকে পৌঁছে দিচ্ছে? আমরা সারাক্ষণ একটা দুর্বল, অবসন্ন, মানসিক বিষাদগ্রস্ত একটা পরিস্থিতি নিয়ে মৃত্যু মুখে পতিত হয়ে এই শহরে কোনো একটা বসবার জায়গা নাই, কোনো একটা খেলার জায়গা নাই, কোনো একটা আড্ডার জায়গা নাই, কোনো একটা ছায়ার জায়গা নাই। আপনাদের কাছে আমরা বিচার দিতে চাই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে, যে এই পান্থকুঞ্জ উদ্যানে যে 2000 গাছ কাটা হলো, তোরোয়াদ্দি উদ্যানে যে এই যে 1000 খানেক গাছ কাটা হলো, আনোয়ার উদ্যানে যে 1000 গাছ কাটা হলো, ওসমানী উদ্যানে যে 1000 গাছ কাটা হলো, এইটার ব্যাপারে সরকারকে প্রশ্ন করুন। এইসব যারা নকশা করে, যারা এইসবের সাথে জড়িত, তাদেরকে প্রশ্নবিদ্ধ করুন। কোনোভাবেই পাবলিক পার্ক, উদ্যান, জলাধার কোনো কিছু আইন মোতাবেক তারা কিন্তু ব্যবহার করতে পারে না, কিন্তু তারা কি করছে? দিনের পর দিন আমাদের নাগরিক অধিকার খর্ব করে এইসব জনবিরোধী প্রকল্প চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও সাংবাদিক ভাইরা এবং বাংলাদেশের জনগণ এই উন্নয়নের বাস যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে এর বিরোধিতা করবেন, এইসব প্রকল্পে তদন্ত করবেন। এইখানে যেসব বৈদেশিক ঋণের মাধ্যমে আমাদেরকে একটা অন্যায্য ঋণের মধ্যে ঢুকানো হচ্ছে, সেটার প্রতিবাদ করবেন এবং এই বায়ু দূষণ কমাতে সকলে সহযোগিতা করবেন।
লজ্জাজনক, এটা অনাকাঙ্ক্ষিত, এটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশের ঢাকা শহরে বায়ু দূষণজনিত জরুরি স্বাস্থ্যগত জরুরি অবস্থা বা রেড অ্যালার্ট দাবি জানিয়ে আসছিলাম। সারা বাংলাদেশের বায়ুর মান একইভাবে খারাপ। আমাদের যারা ক্ষমতায় আছে, পরিবেশ অধিদপ্তরের, পরিবেশ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, তাদেরকে লজ্জা লাগে না যে এই নির্মল বায়ু নিশ্চিত করার দায়িত্ব নিয়ে বসে থাকে? তারা নির্মল বায়ু তো দূরের কথা, এই ডিসেম্বর মাসে বায়ুমান সূচকে সর্বোচ্চ 840 AQI নিয়ে অবস্থান করছে। যেই বায়ু আমরা সেবন করছি সেটি একটি মৃত্যুকূপ অর্থাৎ টর্চার চেম্বারেও হয়তো হিটলার এই ধরনের বিষাক্ত গ্যাসে মানুষকে নিয়ে গিয়েছে কিনা সন্দেহ রয়েছে। অথচ ঢাকাতে আমরা প্রতিনিয়ত সেই বায়ু সেবন করছি। এই দূষিত বায়ু সেবন আমরা আর করতে চাই না। সরকার ব্যর্থ হয়েছে। পূর্ববর্তী সরকার 15 বছরে ধারাবাহিকভাবে আমাদেরকে দূষিত বায়ু সেবন করতে বাধ্য করেছে। আমরা এখনো সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। সরকারের ব্যর্থতার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আজকে বায়ু দূষণজনিত নাগরিক রেড অ্যালার্ট জারি করলাম। এই রেড অ্যালার্ট ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না যে ফিটনেস বিহীন গাড়িগুলো এখনো এখানে চলাচল করছে। আপনারা দেখেন এখনো সেই মান্তাবাদ আমলের বাসগুলো এখনো চলাচল করছে। পরিবেশ অধিদপ্তর বিআরটিএ বলছে ঢাকা শহরে চলাচলকারী অনেক গাড়ি ফিটনেস মেনটেন করে না। তারাই আবার কোনো রকম জবাবদিহিতা ছাড়া, কোনো রকম এনফোর্সমেন্ট ছাড়া এই গাড়িগুলোকে কোনো ফিটনেস টেস্ট করতে হয়। এগুলো তো দেখলেই বুঝে যায় এগুলো ফিটনেস নাই, অথচ এই গাড়িগুলো চলাচল করছে। আমরা সুস্পষ্টভাবে কয়েকটি দাবি জানাতে চাই। প্রথম দাবি, নাগরিক স্বার্থ, নাগরিক স্বাস্থ্য বিবেচনায় বায়ু দূষণজনিত জরুরি স্বাস্থ্যগত রেড অ্যালার্ট এখনই জারি করা হোক। এই রেড অ্যালার্ট জারির সময় ফিটনেস বিহীন গাড়িগুলোকে অবশ্যই রাস্তা থেকে ফেজ আউট করতে হবে এবং সেটি আজকে থেকেই কার্যক্রম শুরু করতে হবে। বায়ু দূষণকারী ইটের ভাটাগুলোর বিরুদ্ধে এখনই জরুরি ব্যবস্থা গ্রহণ করা হোক। ম্যাজিস্ট্রেসি ব্যবহার করে দূষণকারী ইটের ভাটা, রিরোলিং মিল, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা স্বীকার করে নিয়ে যত্রতত্র বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে আজকে থেকেই। ঢাকা শহরের নাগরিক ভোগান্তি কমানোর জন্য সাময়িকভাবে বায়ু দূষণ কমানোর জন্য আজকে থেকেই মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে রাস্তায় এবং রাস্তার পাশের গাছে পানি দিতে হবে। বায়ু দূষণকারী যে আমাদের দেশে রয়েছে তা নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 30 ভাগ বায়ু দূষণ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে।